হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হোপফুলি তোমাদের পড়াশোনা ভালো চলছে। আমি আজকে লক্ষ্মীকান্তের যে ইন্ডিয়ান পলিটি বইটা রয়েছে সেখান থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো এবং নিয়মিতভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব। কারণ ইন্ডিয়ান পলিটি ডব্লিউবিসিএস থেকে শুরু করে আরও বিভিন্ন এক্সাম, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, বিভিন্ন এক্সামে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং এটা জেনে রাখাও উচিত। তো আমরা যদি এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু পড়ি বা একটু ইন ব্রিফ আমরা যদি একটু জানতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের দেশে কিভাবে ব্রিটিশরা এসছে এবং কি হিসাবে এসছে, এই সব প্রশ্ন চিহ্নগুলো কিন্তু থেকে যায়। তো আমরা হিস্ট্রিতে পড়েছি, হিস্ট্রির ব্যাপারটা আমি সম্পূর্ণ হিস্ট্রি ক্লাসে আলোচনা করব। বাট যেহেতু আমাদের ইন্ডিয়ান পলিটির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে, তাই আমাদের প্রথমে জানতে হবে যে কত সালে তারা এসছেন, মানে ব্রিটিশরা কত সালে এসছেন। তো আমি প্রথম পার্ট লিখেছি ব্রিটিশার্স কেম টু ইন্ডিয়া ইন 1608। ব্রিটিশরা কিন্তু 1608 সালে ভারতবর্ষে এসেছিলেন। সেই সময় কিন্তু তারা বাণিজ্য করতে এসেছিলেন, তারা ট্রেডার্স হিসাবে এসেছিলেন। ওকে, তো এই পয়েন্টটা মনে রাখবে, ট্রেডার্স হিসাবে তারা ভারতবর্ষে এসেছিলেন এবং 1608 সালে। ওকে, সেই সময় তোমাদের একটা প্রশ্ন রাখতে পারে মুঘল সম্রাট কেউ ছিল, তার নাম কি? তার নাম জাহাঙ্গীর ছিল। ওকে, এবং সেই সময় তাদেরকে ব্রিটিশ বলে ডাকা হতো না, তারা কিন্তু অবশ্যই ব্রিটিশ ছিলেন, কিন্তু তারা যেভাবে বাণিজ্য করতে এসেছেন সেই হিসাবে কিন্তু তাদের একটা অর্গানাইজেশনের নাম ছিল, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো না কোনো অ্যাক্টের দ্বারা পরিচালিত হবে। তো সেই ক্ষেত্রে সেই অ্যাক্টটা ছিল হচ্ছে রাইট অফ ট্রেডিং ইন ইন্ডিয়া, যেটা ফ্রেম আউট করেছেন কুইন এলিজাবেথ প্রথম 1600 খ্রিস্টাব্দে। এই 1600 খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ। কিন্তু প্রশ্ন থাকে, এটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ স্বাধীনতার আগে পর্যন্ত, ভারতের স্বাধীনতা আগে পর্যন্ত কি করেছে? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। ওকে, সেটা আমরা পরে আলোচনা করব, ধীরে ধীরে বুঝতে পারবো। এরপরে তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে দেখো, এরপরে নেক্সট এপিসোড হিসাবে দেখতে পারলে, মানে ইভেন্ট, বড় ইভেন্ট আমরা দেখতে পাই যে আমরা অবশ্য জানি পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ। যদিও বক্সারের যুদ্ধতে যখন ব্রিটিশরা জয়লাভ করে, তখন কিন্তু সেটা কিন্তু একদম পুরো 100% কনসলিডেশন হয়ে যায় ব্রিটিশ এম্পায়ারে। এই কোশ্চেনটা কিন্তু দেয় তখন বক্সারের যুদ্ধ করবে, যে ব্রিটিশ এম্পায়ার 100% কনসলিডেটেড হয় কত সালে? যুদ্ধের পরে, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। ঠিক 1764 বক্সারের যুদ্ধ হয়। 1765 দিওয়ানি লাভ করে। এবং দিওয়ানি মানেটা কি তোমাদের প্রশ্ন আসতে পারে। দেওয়ানি মানে হচ্ছে, দেওয়ানি মিনস রাইটস ওভার রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস অফ বেঙ্গল, বিহার, উড়িষ্যা। বেঙ্গল, বিহার, উড়িষ্যায় যে রেভিনিউ, রাজস্ব কালেকশন, যে দায়িত্ব, যে অধিকার, ওকে, সেই অধিকারটা কিন্তু তারা পেয়েছিল, যে আমাদের এখানে অধিকার দেওয়া হবে, আমরা এইসব অঞ্চল থেকে কিন্তু রেভিনিউ কালেক্ট করবো এবং সিভিল জাস্ট করবো। এই তিনটে স্টেটের, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ওকে, বর্তমানে তিনটে স্টেটের পুরোপুরি কর্তৃত্ব আমরা নিয়ে নেব, এটা মানে দিওয়ানি। ওকে, এরপরে আমরা যদি দেখি যে এরপরে আমরা মহাবিদ্রোহের প্রাককালে 1857 যখন মহাবিদ্রোহ আসে, তখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়, কারণ হিউজ আউটব্রেক ঘটে একটা রেভলিউশনের। সেখানে কিন্তু একটা পলিটিক্যালি পুরো চেঞ্জ হয়ে যায় পুরো শাসন ব্যবস্থা ব্রিটিশদের। সেই সময় কিন্তু কি করলেন, মহারানী সেই সময় ছিলেন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া কিন্তু সেই সময় ব্রিটিশ ক্রাউন, ওই রানী কিন্তু তখন ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর যে রুলটা ছিল এতদিন, যে একটা হিসাবে তারা কাজ করতো, সেটা কিন্তু সেই কর্তৃত্বটা শেষ হয়ে যায়, সেখানে কিন্তু চালু হয়ে যায় ব্রিটিশ ক্রাউন রুল। ওকে, তো সেই জিনিসটা তারা ডিরেক্ট একটা রেসপন্সিবিলিটি নিয়ে নেয়। এবং এই যে ব্রিটিশ ক্রাউনের যে রুলটা ছিল 1858 সালে, সেই রুলটা কিন্তু 15 আগস্ট 1947 পর্যন্ত কিন্তু ছিল। এবং এরপর আমরা যদি দেখি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে যখন ঠিক 1946 সালে কিন্তু একটা অনুভব করে যে ভারতবর্ষ স্বাধীনতা পাবে, কিন্তু কোনো একটা শাসন করার জন্য কিন্তু একটা তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল, একটা সভা হয়েছিল, গণপরিষদ গঠন হয়েছিল। এবার গণপরিষদে কি কি বলা হয়েছিল সেটা আমরা পরে আমরা দেখবো, স্পেশালি যখন আমি নেক্সট ক্লাসগুলোতে যাব তখন কিন্তু তোমরা দেখতে পারবে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্মড ইন 1946। 1946 সালে গণপরিষদ কিন্তু গঠিত হয়। এবং কেন গঠিত হয়? কারণ সেই সময় তারা বুঝতে পারছিল যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়ে যাবে 1 বছরের মধ্যে। তো তার জন্য তারা আগাম ভারতবর্ষকে চিত্রিত করতে গেলে একটা প্রকৃত ল অ্যান্ড রুল দরকার, এবং সেই জন্য তারা গণপরিষদ
প্রতিষ্ঠিত করেছিলেন এবং প্রথম এর সভাটা বসেছিল 9th ডিসেম্বর। ওকে, কনস্টিটিউশন কেম ইনটু বিইং 26 জানুয়ারি ইন 1950। 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু আমাদের সংবিধান কার্যকর হয়, এফেক্টিভ হয়। এই কথাটা যদি থাকে, যদি বলে অ্যাডপ্টেড, গৃহীত হয়, তাহলে কিন্তু 26শে নভেম্বর, ওকে, 1949। এবং যদি বলা হয় এফেক্টিভ, তাহলে হচ্ছে 26শে জানুয়ারি 1950। ওকে, এরপর আমাদের ব্রিটিশ রুল যে ইন্ডিয়াতে হয়েছিল, আমরা বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1608-এ এসছে। তো সেই সময়কার রুল থেকে আমরা রুলগুলোকে, যে রুলটা হয়েছিল সেই সময়ে, তাকে আমরা দুটো ভাগে যদি ভাগ করি, তাহলে সেটা একটা দ্য কোম্পানি রুল আর একটা দ্য ক্রাউন রুল। আমি এর আগেও বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা রুল ছিল, তারপরে আমাদের ক্রাউন রুল হয় একটা 1857-এর পরে, দ্যাট ওয়াজ 1858। ওকে, তো সেই 1858 সালে ক্রাউন রুল, এবং 1858 সালের আগে, দ্যাট মিনস 1773 থেকে 1858 পর্যন্ত যে রুলটা ছিল সেটার নাম হচ্ছে দ্য কোম্পানি রুল। তাহলে দ্য কোম্পানি রুলের মধ্যে কি কি আছে সেটা দেখো। এক নম্বর হচ্ছে দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। আমি অ্যাক্টগুলো প্রত্যেকটা আলোচনা করে দেব, কোন অ্যাক্টে কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যেগুলো নোট ডাউন করবে, খেয়াল রাখবে, এবং একটা কথা, ভিডিওটা যতদূর পারা যায় শেয়ার করে দাও। ওকে, তাহলে পরে কি হবে, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে, প্রপার গাইডেন্সটা পাবে। তো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। 2 নম্বর হচ্ছে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, যেটাকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। অনেক সময় কিন্তু এই কোশ্চেনটা দেয়, অ্যাক্ট অফ সেটেলমেন্ট কোন অ্যাক্টকে বলা হয়। তো বেসিক্যালি অ্যাক্ট অফ সেটেলমেন্ট মানে কোন, এটাকে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট ছিল তার মধ্যে কিছু ফ্লস ছিল, কিছু ভুলভ্রান্তি ছিল, যেগুলোকে মডিফাই করার জন্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট হয়েছিল, যার নাম হচ্ছে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। অ্যাকচুয়ালি 1781 সালে অ্যামেন্ডিং অ্যাক্ট, কিন্তু অ্যামেন্ড করা হয়েছে 1773-এর রেগুলেটিং অ্যাক্টকে। এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এটাও খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট। তারপর পিটসের পর আসছে অ্যাক্ট অফ 1786। এই সময় কিছু হয়েছিল বলে এই অ্যাক্টটা করা হয়েছিল, সেটা আমি পরে যখন এই অ্যাক্টটা আসবে তখন বলে দেবো। 5 নম্বর হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1793। 1793 সালে চার্টার অ্যাক্ট কিন্তু চালু হয় 1793 সাল থেকে, নামটা চার্টার অ্যাক্ট, সনদ আইন চলে আসে। নাম্বার 6 চার্টার অ্যাক্ট অফ 1813। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো যখন বিশদে আমি তোমাদের কাছে বলবো তখন বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট। নেক্সট চার্টার অ্যাক্ট অফ 1833 অ্যান্ড লাস্ট চার্টার অ্যাক্ট ছিল 1853। ওকে, এই পর্যন্ত কিন্তু দ্য কোম্পানি রুল ছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে যখন মহাবিদ্রোহ হয় 1857 সালে, তারপরে কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট পড়ে, তার ফলে দ্য ক্রাউন রুল কিন্তু হয় ওপর থেকে, পুরোপুরি গভর্নেন্সটা ক্রাউনের হাতে চলে যায়। এটা মানে রুলের আন্ডারে যে অ্যাক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, যেটাকে মল্লে মিন্টো বলা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919 মন্টেগু চেমসফোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, এবং লাস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। তোমরা এই অ্যাক্টগুলোকে লিখে নাও বা এগুলো বারবার স্মৃতিচারণ করো, দেখবে অ্যাক্টগুলো মনের মধ্যে গেঁথে গেলে অনেক সময় বলবে যে এই জিনিসটা কোন অ্যাক্টে আছে, বুঝতে পেরেছো? বা তোমাকে যদি বলে মল্লে মিন্টো অ্যাক্ট কোনটা, এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো আমি প্রত্যেকটা নেক্সট ক্লাসে প্রত্যেকটা অ্যাক্টের ভেতরে যে কি আছে সেটা সম্পর্কে তোমাদের কাছে আমি তুলে ধরবো। বেসিক ক্লাস ছিল, এরপর থেকে আমি তোমাদের ইন্ডিয়ান পলিটির উপরে স্পেশাল ক্লাস নিতে থাকবো। আশা করি ভালো লেগেছে। ভালো থেকো তোমরা সবাই, থ্যাংক ইউ।